কলিং বেলের শব্দে নাহিল পড়ার টেবিল থেকে দৌড়ে এসে দরজা খুলে দেয়। এ সময়ে তার বাবা ছাড়া আর কেউ আসবে না সে জানে। আজ আর সিরাত ছুটে আসেনি, সে রান্নাঘরে খাবার গরম করছে। দরজার ওপারে কেবল ছেলেকে দেখে আশেপাশে নজর ঘোরায়, কাঙ্ক্ষিত মুখটি নজরে আসে না। ঘরে ঢুকে ছেলেকে আদর দিয়ে ভেতরে আসে। না, এখনো আসেনি। কি করছিলে? আমার বাবা। মা কোথায় তোমার? পড়ছিলাম বাবা। আর মা রান্নাঘরে। পড়া শেষ? না, একটু বাকি। আচ্ছা তাহলে শেষ করো, আমি ফ্রেশ হয়ে আসি, এরপর একসাথে খাবো কেমন? ওকে বাবা। নাহিল পুনরায় নিজের ঘরে ছুট লাগায়। রনক নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালেও কিছু একটা ভেবে উল্টো পথ ধরে। সিরাত আপন মনে নিজের কাজে ব্যস্ত। চুলায় তরকারি বসিয়ে সবজি কাটছে পরের দিনের রান্নার জন্য। কাল ভার্সিটিতে তার ক্লাস আছে, এই জন্য রাতে কিছু কাজ এগিয়ে রাখছে। সে বাদেও এখানে যে আরও কেউ আছে তা সে পূর্বেই অনুভব করতে পেরেছে, তবে সেদিকে সে কোনো রকম খেয়াল দিচ্ছে না। রনক রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বইয়ের কাজকর্ম দেখছে। সে ধীর পায়ে সিরাতের পিছনে গিয়ে দাঁড়ায়, কাঁধে থুতনি ঠেকিয়ে দুহাতে কোমর জড়িয়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবু তার বউটু শব্দ করছে না। রনক কাঁধের ওপরের আবরণ একটু সরিয়ে সেখানে ঠোঁট ছোঁয়ায়। রেগে আসো আমার উপর? না, মন খারাপ। তাহলে চুপ কেন? কথা বলছো না? এতক্ষণ হলো বাসায় এসেছি, একবারও সামনে গেলে না। এসবের কারণ? এমনি কাজ করছিলাম। আমার বউয়ের কাছে এখন স্বামীর চেয়ে কাজটা বড় হয়ে গেল। এমন কিছু না। আপনি বাইরের কাপড় পরে এখনও দাঁড়িয়ে আছেন কেন? ফ্রেশ হয়ে খেতে আসুন। নাহিলও না খেয়ে আছে, দ্রুত ফ্রেশ হয়ে খেতে আসুন। আগে বইয়ের মান ভাঙ্গাই, তারপর খাওয়া দাওয়া সব। বলো, মন খারাপ কেন? কিছু হয়েছে? না। বাবুকে কবে আনবো? সময় লাগবে সোনা, বাবু তো অসুস্থ এখন। আচ্ছা, কি হয়েছে আমার সোনার? তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। কি হবে? কিছু হয়নি। আপনি যান, ফ্রেশ হয়ে আসেন। আর টেবিলের ওপর একটা খাম আছে। কি আছে? জানি না, একটা লোক এসে দিয়ে গিয়েছে। আচ্ছা, এবার তো। সিরাত হাতের ছুরিটা শব্দ করে রেখে পিছন ঘুরে বলে, আর একটা কথাও শুনতে চাচ্ছি না। বলছি তো কিছু হয়নি। এখন যাবেন আর ফ্রেশ হয়ে নাহিলকে নিয়ে একবারে টেবিলে আসবেন। রনক 2 মিনিট তার দিকে তাকিয়ে থেকে বাদ্যস্বামীর ন্যায় মাথা নেড়ে ওকে কিন্তু একটা চুমু খায়। সিরাত কোনো জবাব দেয় না। রনকও নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নিয়ে মুখ বাড়িয়ে এগাল ওগাল 2 গালে চুমু খেয়ে থুতনি ধরে মুখ ঘুরিয়ে যে ঠোঁটের দিকে এগোয়। সিরাত কড়া চোখে তাকায়। প্লিজ একটা। সিরাত কিছু বলবে এর আগেই কোনো রকম ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চোট লাগায় রান্নাঘর থেকে। সিরাত সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও নিজের কাজে মনোযোগী হয়। রনক নিজের ঘরে এসে প্রথমে বিছানার উপর গুছিয়ে রাখা কাপড় তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে একবার গোসল সেরে তবেই বের হয়। বের হয়ে মনে পড়ে সেই খামের কথা। তোয়ালে গলায় ঝুলিয়ে টেবিলের কাছে এসে একটু খুঁজতেই পেয়ে যায় কাঙ্ক্ষিত জিনিসটি। উল্টে পাল্টে দেখে চোখ আটকায়। প্রেরকের নামের জায়গায় জলজল করছে একটি নাম, নাজনীন নাহার। এটাই তাহলে বইয়ের মন খারাপের কারণ। খামটা বন্ধই আছে, হয়তো নাম দেখে সিরাত আর সেটা খুলে দেখেনি। সে সেটাকে আগের জায়গাতেই রেখে দেয়। সিরাত টেবিল খাবার সাজিয়ে ফেলেছে ইতিমধ্যে। রনক ও নাহিলকে নিয়ে ডাইনিংয়ে এসে হাজির হয়েছে। নিজেদের জায়গায় বসতেই সিরাত প্লেটে খাবার তুলে দেয়। এরপর নিজেও চেয়ার টেনে খেতে বসে। খাওয়ার টেবিলে তাদের মাঝে কোনো কথা হয় না। একে একে খাওয়া শেষ করে সিরাতের সাথে হাতে হাত একে একে জিনিসগুলো সরিয়ে নেয় টেবিল থেকে।
সিরাত নাহিলকে নিয়ে নাহিলের ঘরে যায়। রনবকেও তার ঘরে পাঠিয়ে দেয়। বিছানা গুছিয়ে নাহিলকে শুয়ে দিয়ে ঘরের লাইট নিভিয়ে বেরিয়ে আসে। রনব বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে চোখের ওপর এক হাত দিয়ে আধশোয়া হয়ে বসা। সিরাত সকল কাজ ছেড়ে ঘরে এসে রনবকে ওভাবে বসে থাকতে দেখে একবার সেদিকে তাকিয়ে ওয়াশরুমে যায়। কিছু সময় বাদে ফিরে এসেও সেই একই ভঙ্গিতে বসে আছে। সে চুল বেঁধে লাইট অফ করে রনবের পাশে এসে দাঁড়ায়। ঝুঁকে দেখে ঘুমিয়ে পড়েছে কিনা। সে উকিঝুঁকি মারতেই হাতে লাগে এক টান। সোজা বিছানায় দু হাতের মাঝে আটকে রেখেছে বুকের মাঝে। এভাবে কেউ টান মারে ব্যথা পাই না আমি। নিজের নাক ঘষতে ঘষতে বলে, আমি ব্যথা পাই না। কথা বলছো না, ঘুরেও তাকাচ্ছ না কেন? আমার কষ্ট হচ্ছে না? ওটা যে দিয়েছে তাকে কি আমি দিতে বলছি? বলিনি তো। এখন সে এসে কেউ যদি দিয়ে যায় এতে আমার কি দোষ? যে দিয়েছে তার সাথে মারামারি কাটাকাটি যা করার করো, মাঝখান থেকে আমাকে কেন ভোগাচ্ছ? উফ, থামবেন? কানের পোকা নাড়িয়ে দিচ্ছেন। আমি ওই খাম নিয়ে কিছু বলছি? এমনিতেই আমার ভালো লাগছে না। তোমাকে চেনাতে এসো না, খুব ভালো করে চিনি আমি তোমাকে। চিনলে ভালো। রনব এবার নরম হয়ে আসে, বলে, আমার সাথে এমন কেন করছো? আমার কে আছে বলো তুমি আর নাহিল ছাড়া? সেখানে তুমি যদি এভাবে মুখ ঘুরিয়ে নাও, আমি কার কাছে যাব বলো? আমার আপনার উপর রাগ ক্ষোভ কিছু নেই, কিন্তু ওই খামটা দেখে কেন জানি ভালো লাগছে না। সে কেন আপনাকে চিঠি দিবে? দেখা করেছে, মেসেজ করেছে, আর এখন বাড়ির অবধি চিঠি চলে এসেছে। কোনো দিন সে নিজে এসে হাজির হবে। কেন করছে এগুলো? তুমি তো আমার নাহিল, ও আমার, আর এই সংসার এটাও তো আমার। মাঝে কেন অন্য কেউ আসছে? কেন মনে হয় অন্যের জিনিস দখল করে বসে আছি? সিরাতের চোখ লাল হয়ে উঠে দীর্ঘশ্বাস ছেলে বইয়ের প্রশ্নবোধক চেহারার দিকে তাকিয়ে থাকে। নাজনীন এসেছিল। সিরাত এবার শব্দ করে কেঁদে ফেলে। রনব অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। একটানে পুনরায় বুকের মাঝে চেপে ধরে বলে, সব তোমার স্বামী, তোমার ছেলে, তোমার সংসারও তোমারই। কেউ নিতে পারবে না তোমার থেকে এগুলো। তাহলে কেন বারবার চলে আসে আমাদের মধ্যে? কি হয়েছে আমার জান, বলো না আমাকে। আমি না বললে কিভাবে বুঝবো? বলবে না আমাকে? সিরাত এবার ঠেলে ঠুলে বুক থেকে গলায় ওর কাছে পৌঁছায়। গলার ভাঁজে মুখ রেখে পরপর কয়েকবার ঠোঁট ছোঁয়ায় সে থাই। বলো, তোমরা দুজন চলে যাওয়ার ঘন্টাখানেক পর কলিং বেলের শব্দে আমি ভাবছি আয়শা। ভাবি দরজা খুলে দেখি একটা মহিলা। ফ্ল্যাশব্যাক। দরজার ওপাশে এক মহিলা, অপরিচিত, আবার চেহারায় খানিকটা পরিচিতের ভাব। কে আপনি? নাজনীন নাহার একটা নাম বটে, সিরাতের পুরো দুনিয়াকে দুলিয়ে দিতে যথেষ্ট। তবুও সে নিজেকে স্বাভাবিক করে নেয়। দরজার সামনে কোনো ধরনের সিক্রেট করতে চায় না। হঠাৎ এখানে ভেতরে যেতে দেবে না? ও হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। অনিচ্ছা থাকা সত্ত্বেও কথাটা বলে। নাজনীন গভীর একটা শ্বাস টেনে প্রবেশ করে ভেতরে। চোখ বুলিয়ে চারপাশে দেখে। তার কলিজা মুচড়ে উঠে। বাইরে নিজেকে স্বাভাবিক রাখে। বসুন। নাজনীন ধীর পায়ে এগিয়ে একপাশে রাখা সোফায় গিয়ে বসে। সিরাত তাকে বসতে দিয়ে রান্নাঘরে যায়। কিছু সময় বাদে ফিরে আসে হাতে একটা ট্রে নিয়ে। ট্রেটা সোফায় সামনে রাখা টেবিলে রেখে নিজেও বসে অপর পাশের সোফায়। বাসায় কি তুমি একাই? হ্যাঁ, নাহিল স্কুলে আর ওর বাবা হাসপাতালে। ও, যদিও সে জানেই, তবুও একটু আশা ছিল যাওয়ার আগে ছেলের মুখটা একবার যদি দেখতে পাই। তো হঠাৎ এখানে কেন? সেদিন বারণ করেছিলাম না আমার স্বামীর সাথে আমার সন্তানের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না? আমি তাদের সাথে দেখা করতে আসিনি, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে কেন? আমার ফ্লাইট আগামীকাল। এরপর হয়তো আর কখনো বাংলাদেশে আসা হবে না। ছেলেকে তো দেখতে পারলাম না, অন্তত ছেলের মাকে একটু দেখে যায়।
তোমাকে দেখার লোভ জেগেছিল অনেকটাই, আর সামলাতে পারিনি। বাসার ঠিকানা কোথায় পেলেন? রায়হান ভাই দিয়েছে। নাজনীন মাথা নিচু করে হালকা হাসে। দিতে চাইনি, জোর করে নিয়েছি। আজ তোমার ক্লাস নেই সেটাও জেনে এসেছি। ও, তা দেখে কেমন লাগলো? সুন্দর। রণব শিকদারের পছন্দ বরাবরই সেরা। স্বামী, সংসার, সন্তান নিয়ে সুখেই আছো তাহলে? সিরাত চওড়া হাসি দিয়ে বলে, যার জীবনে রণব শিকদারের মতো স্বামী আছে, নাইলের মতো ছেলে আছে, সে খারাপ থাকে কি করে? সেটাই। আয়নায় নিজের চেহারা দেখে নিজেরই আফসোস হয়। সব পেয়েছিলাম নিজ দোষে, এখন সব হারিয়ে নিঃস্ব আমি। সিরাত কোনো জবাব দেয় না। না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যে যন্ত্রণা, তা তুমি বুঝবে না মেয়ে। আমার যা ছিল তা তোমার যত্নে রেখো তাদের। যা আমি পেয়েছি তা কেবল আমারই। আমার জিনিসের যত্ন করতে আমি জানি, বরং আপনার কাছে যা আছে তাদের আগলে রাখুন। নিজের জিনিসের প্রতি আপনি বড্ড বেখেয়ালি। নাজনীন তার কথায় শব্দ করে হাসিতে স্পষ্ট লুকিয়েছিল এক বুক কষ্ট। হ্যাঁ, সেটাই, তোমারই তো। ভয় পেও না, এই মুখটা তোমাকে আর দেখাবো না। এই নামটা কখনো তোমাদের মাঝে আসবে না। নাহিল তোমার ছেলে, তোমারই হয়ে থাকবে। কখনো দাবি নিয়ে আসবো না। না দেখালেই খুশি হব। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, নাহিল আমারই ছেলে। নাজনীন এবার মলিন হাসে। চোখ ঘুরিয়ে একবার পর্যবেক্ষণ করে পুরো ঘরটা। প্রতিটি জিনিসের তার প্রিয় মানুষগুলোর ছোঁয়া আছে। সে চোখ বন্ধ করে গভীর শ্বাস টানে, একটু পরিচিত ঘ্রাণের খোঁজে। কিন্তু সে কি আর পাওয়া যায়? মানুষটা এখন তার জন্য পরপুরুষ। সামনে বসা রমণীর ওপর হঠাৎই তার হিংসা হয়। তার প্রিয় মানুষটা একটা সময় তার কাছে সুখ খুঁজত, আজ তার সুখ, দুঃখ, হাসি, আনন্দ সব এই নারীকে ঘিরে। তার অংশ, তার সন্তান। আজ হয়তো মনেও করে না তার কথা। তার সবটা জুড়ে তার সব কিছুর দখলদার এই মেয়ে। আচমকা চোখ মেলে তাকায়। কী সব ভাবছে সে? সে দ্রুত উঠে দাঁড়ায়। এখানে আর এক মুহূর্ত নয়। কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে? আমাকে এবার যেতে হবে। ব্যাগ হাতরে একটা খাম বের করে সিরাতের হাতে দেয়। এটা রণবকে একটু দিয়ে দিও। শেষবারের মতো একটা অনুরোধ তোমার কাছে। তার কাছেই দিও এটা। তার কাছে পৌঁছানো দরকার, প্লিজ। দেব। নাজনীন আর কোনো দিকে না তাকিয়ে সোজা দরজা খুলে বেরিয়ে যায় ঘর থেকে। সিরাত দরজা আটকে ধপ করে সোফায় এসে বসে। ভেতরে সব কিছু ভেঙে চুরে আসতে চাচ্ছে। সিলিংয়ের দিকে চেয়ে নিজেকে খুব কষ্টে সামলে নেয়। বর্তমান রণপের দৃষ্টি সিলিংয়ের দিকে। সিরাত এখনও সেভাবেই পড়ে আছে তার গলার কাছে। সে এক হাতে সিরাতকে চেপে ধরে রেখে অন্য হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের ওপর থেকে খামটা হাতে নেয়। ওঠো। আবার শোবে পরে, এখন ওঠো একটু। সিরাত মুচড়ামুচড়ি করে উঠে বসে। রণপও সোজা হয়ে বসে। তাকে টেনে কাছে এনে কোলের মধ্যে বসায়। খামটা তার হাতে দিয়ে বলে, খোলো। এটা তো তোমার। স্বামী স্ত্রীর মাঝে আমার তোমার বলতে কিছু নেই। নাও খোলা। সিরাত খামের মুখটা খোলে। ভেতরে একটা ভাঁজ করা কাগজ। খুলে রণপের মুখের দিকে তাকায়। রণপ ইশারায় কাগজটা বের করতে বলে। সিরাত চিঠিটা বের করে রণপের হাতে গুজে দেয়। এরপর উল্টো ঘুরে বুকের সাথে বুক মিশিয়ে রণপের কাঁধে মুখ গুজে নেয়। কি হলো, ঘুরে গেলে কেন? পড়বো না? আপনি একা পড়ুন। কেন? পড়লে হিংসা হবে, কান্না আসবে, রাগ হবে। তার থেকে না পড়াই ভালো। রণপ হেসে হাত দুটো সামনে এনে কাগজের ভাঁজ খোলে। গোটা গোটা অক্ষরে পুরো 2 পৃষ্ঠা জুড়ে লেখা। সম্বোধন করার মতো কোনো শব্দ আমার ভাণ্ডারে নেই, তাই কিছু নাই বা বলি। যখন চিঠিটা তোমার হাতে পৌঁছাবে তখন আমি বাংলাদেশে মাটি ছেড়ে আকাশপথে উড়াল দেব অন্য ঠিকানায়। এরপরে হয়তো আর কখনো এদেশের মাটিতে পা রাখা হবে না। কেননা সকল সম্পর্কে এই দেশের মাটিতেই ছিন্ন করে চিরকালের মতো দেশ ত্যাগ করেছি। বলেছিলে না, যেদিন সব সত্যি জানাতে পারবা সেদিন এই আফসোসে ভরা মুখটা তুমি দেখবে।
কিন্তু তোমার মুখোমুখি হওয়ার শক্তি আমার নেই। বাবা ভাইয়ারা আমার বিয়ে ঠিক করে তাদের বিজনেস পার্টনারের ছেলের সাথে, কিন্তু আমি তো তোমার সাথে পালিয়ে যাই, এতে বিয়েটাও ভেঙে যায় আর তাদের পার্টনারশিপ ভেঙে যায়, চূড়ান্ত ক্ষতির মুখে পড়ে। এই প্রতিশোধের নেশায় তারা তোমার নামে মিথ্যা অভিযোগ সাজায়। আমার কাছে তোমার ছাত্রীকে জড়িয়ে কুরুচি পূর্ণ কথা বলে প্রথমে বিশ্বাস করিনি। এরপর ছোটোখাটো ঝগড়া লেগেই থাকে। পরে যখন অসংখ্য ছবি দেখার তোমাদের ঘনিষ্ঠ, তখন সব ভুলে কেবল তোমাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে বসি। তোমার সব কথা বানোয়াট মনে হয়। এরপরই আমরা আলাদা হয়ে যাই। বিশ্বাস করো, আমি একটু ভালো ছিলাম না তোমাকে ছাড়া। শুধু মনে পড়তো তোমার কথা, আমাদের সুখের সংসারের কথা। মনে হতো সব মিথ্যা। আবার যখন ছবিগুলো সামনে বেশি উঠতো, তোমাকে প্রতারক মনে হতো। দমন দশায় ভুগতে থাকি। তারা এটারই সুযোগ নেয়, আলাদা করে দেয় আমাদের। মনে পড়ে যখন রায়হান ভাইয়ারা বলতো, রনব তো নাজের বড় বাচ্চা, কেননা তুমি সবার কাছে যেমন তেমন আমার কাছে এলে বড্ড আদরে হয়ে যেতে। তখন তোমাকে একটা বাচ্চা ছেলে ছাড়া কিছু মনে হতো না। তোমার সব আবদার, সব ছেলে মানুষই সব ছিল আমাকে ঘিরে। অগোছালো পড়ুয়া একটা ছেলে, যার সারাদিন কাটতো বইয়ের মধ্যে না হয় খেলার মাঠে। সেই বাচ্চা ছেলেটা একটা সময় স্ত্রীর দায়িত্ব নিতে শিখলো, বাবা হয়ে উঠলো। খুব মিস করি সেই টোনাটুনির সংসারটা। যখন সারাদিন ক্লাস শেষ টিউশনি করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে আবদার করতো, বউ তোমার কোলে একটু মাথা রাখি, তুমি চুলগুলো একটু টেনে দাও। সেই সময়টা যখন রাতের পর রাত জেগেছো আমার সাথে, যখন পেটের ব্যথায় ঘুমাতে পারতাম না, আমার কষ্টে তোমার চোখ দুটোও ভিজে উঠতো। ওরা ছলনা করে আমার বাচ্চাটাকেও আমার থেকে আলাদা করে দিয়েছে, আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমার তো কিছু রইলো না, আর কি নিয়ে বাঁচবো আমি? এতটাই বোকা আর অন্ধ হয়ে গিয়েছিলাম যে ওদের প্রতি পদে পদে করা অন্যায়গুলোকেই ঠিক মনে হয়েছে। ওরা ভুলভাল বুঝিয়ে নওয়াদকে একা তোমার হাতে তুলে দিল, কারণ ওরা চায়নি তোমার রক্তকে নিজের বলে পরিচয় দিতে। আমাকে জোর করে ওই আশরাফের সাথে বিয়ে দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়। এসব কিছুর মূলে ছিল ফিরোজ তালুকদার, তার দুই ছেলে আর আশরাফ। ওরা চারজন মিলে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে। তোমার ওয়াইফ তোমাকে অনেক ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো আমি জানি। নওয়াদ সেও শুনেছি মায়ের জন্য পাগল। আল্লাহ আমার ভাগের সবটুকু সুখ তাকে দিল, এতে আমার কোনো আফসোস নেই, রাগ নেই। আমি চাই সে আরও সুখী হোক। শুধু এতটুকু চাওয়া, আমার কলিজা দুইটাকে যেন ভালো রাখে। তোমাদের ভাগের সব দুঃখ আমার হোক, কোনো খারাপ যেন তোমাদের ছুটে না পারে। আল্লাহ আমার পাপের ফল আমাকে দিয়েছে। জানো তো রওনক, ওই আশরাফ রোজ রাতে মদ খেয়ে বাড়ি ফেরে। তার কাছে প্রতিনিয়ত দর্শনের শিকার হয়েছি। সমাজের কাছে এটা স্বামীর অধিকার, কিন্তু আমার কাছে তো সে একটা পশু ছাড়া কিছুই ছিল না। আমার সবটা জুড়ে তো কেবল তোমার বাস ছিল। কি করে মনে একজনকে রেখে অন্যজনের ছোঁয়া গায়ে মাখি, কাটার মতো বৃত্ত প্রতিটা স্পর্শ। যখন বাচ্চাটা পৃথিবীতে এলো তখন হয়তো মায়া হলো আমার প্রতি, তার আচরণ নরম হলো। আজ আমরা তথাকথিত সমাজের চোখে সুখী পরিবার। তোমার পাশে আজ অন্য কেউ, তোমার মনে, তোমার দেহে, তোমার সবটা জুড়ে আজ অন্য কেউ। তোমার জীবনে আমার আর কোনো অস্তিত্ব নেই। তুমি এখন আমার জন্য পরপুরুষ। তোমাকে ভালোবাসা আমার জন্য এখন পাপ। তোমাকে নিয়ে কল্পনা করাও পাপ। এটা ভাবলেই সব কিছু দুমড়ে মুচড়ে ওঠে। কেন এমন হলো বলো? খুব কি ক্ষতি হয়ে যেত আমাদের একটা সুন্দর সংসার হলে? জানি না কি লিখেছি, তবে নিজের জীবনের 7টা বছরের স্বীকারোক্তি। ভালো থেকো আমার প্রিয় পান। তোমার নাহিলকে কখনো জানতে দিও না তার মা বেঁচে আছে। সে জানুক তার মা নেই। সন্তানের মনে ঘৃণা হয়ে বাচ্চার চেয়ে মৃত্যু হয়ে বাঁচা অনেক শান্তির।
খুব ভালো থাকো, আমার ভাগের সবটুকু সুখ তোমাদের হোক, তোমাদের সংসার সুখ শান্তিতে ভরে থাকুক। জানি আজ রাতে তুমি ভীষণ কাঁদবে, কাঁদো, অন্তত এটা ভেবে শান্তি পাবো একটা রাত হলেও আমি তোমার মাঝে জায়গা পেয়েছি। যতদিন পৃথিবীর বুকে থাকবো এতটুকু আঁকড়ে ধরেই বেঁচে থাকবো। এখানেই শেষ করি। ইতি প্রিয় থেকেও হওয়া অপরিচিতা রওনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদা কাগজের মাঝে কালো কালিতে লেখা শব্দগুলোর দিকে। তার চোখ না ভিজলেও রক্তবর্ণ ধারণ করেছে। কাগজটা ভাঁজ করে পুনরায় খামে রেখে তা বিছানার তোশকের নিচে রেখে দেয়। একবার তাকায় বুকের সাথে মিশে থাকা স্ত্রীর দিকে। টেবিল ল্যাম্পের আলোয় ঘুমন্ত মুখটা আরও মায়াবী হয়ে উঠেছে। সে ঘুমন্ত শরীরটাকে পাশে বালিশে রাখে। এতে পাতলা ঘুমটা ভেঙে যায়। আদো আদো চোখে তাকায় তার উপর ঝুঁকে থাকা মুখটার দিকে। কি হয়েছে পাখি? আই নেড ইউ সো ব্যাডলি টু নাইট। মানে হুশ, কোনো কথা না, কোনো পূর্বাভাস ছাড়াই ঝাঁপিয়ে পড়ে সিরাতের ওপর। এতগুলো দিনে এই প্রথমবার সিরাত ভিন্ন এক রৌনককে দেখতে পেল, যার ছোঁয়ায় আজ কোনো নমনীয়তা ছিল না। কী ছিল তা জানে না সে। আজকের রাতটা তার নিকট সবচেয়ে বড় আর কঠিন মনে হলো তার নিকট। অন্যদিকে রৌনক দিন দুনিয়া ভুলে নিজের অশান্ত হৃদয়কে শান্ত করতে উঠে পড়ে লেগেছে তার একমাত্র শান্তির স্থান সিরাতের মাঝে। একটা সময় ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ে সিরাতের বুকের মাঝে। সিরাত উপলব্ধি করতে পারে স্বামীর মাঝে ওঠা ঝড়ের কারণ। ঠিক আছে, তাহলে এবার ঘুমিয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সিরাত রৌনকের মাথায় হাত বুলিয়ে দেয়। একটা সময় রৌনকের চোখে ঘুম নামে। সিরাত অন্যমনস্ক হয়ে কিছু ভাবতে থাকে। সে জানে রৌনকের অস্থিরতার কারণ ওই চিঠি। এমন কিছু তো ছিল যা শান্তশিষ্ট রৌনককে অস্থির করে তুলেছে। গল্প সমাপ্তি। প্রণয়। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।